আসছে ভয় ঘটনা। A true horror station. নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। সঙ্গে আছি আমি কৌশিক, সাউন্ড এবং গ্রাফিক্সে আমার সাথে আছে আবির। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের উদ্দেশ্যে থাকলো বিশেষ অনুরোধ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। অ্যান্ড যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সমস্ত শ্রোতা বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে, সৌদি আরব থেকে যেসব শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলের গল্পগুলো শোনেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। এক স্বনামধন্য তান্ত্রিকের জীবনে ঘটে যাওয়া অসংখ্য ঘটনা থেকে আজকে আপনাদের একটা গল্প আমি শোনাবো। এই সিরিজে আমি 6টা গল্প আপনাদের পরপর শোনাবো। আজকে তার প্রথম গল্প। চলে যাচ্ছি সরাসরি গল্পে। গল্পের বিভিন্ন চরিত্রের গোপনীয়তা বজায় রাখার জন্য গল্পের স্থান এবং চরিত্রের নামগুলো পরিবর্তন করা হলো। সরাসরি ওনার কলম থেকেই আপনাদের পড়ে শোনাচ্ছি। রানাঘাট শ্মশান। কিছুদিন আগে এক নিরিবিলি সন্ধ্যায় দুটো গাড়িতে কয়েকজন শিষ্য ভক্তকে নিয়ে গিয়েছিলাম সেখানে। প্রায় 44 বছর আগে এই শ্মশানের এক কোণে আমি করেছিলাম প্রথম সব সাধনা। অবশ্য সঙ্গে ছিল মহাশক্তিশালী তন্ত্র সাধক নগেন বাবা। বহুদিন পরে সেই পবিত্র ক্ষেত্রে গিয়েছিলাম। জায়গাটার কোনো পরিবর্তন হয়নি, যেমন ছিল ঠিক তেমনই আছে। যাবার পথে প্রথমে শ্মশানের ধারে ছোট কালী মন্দিরটাতে সবাইকে নিয়ে গেলাম এবং মায়ের পায়ে হাত দিয়ে সবাইকে প্রণাম করালাম। মায়ের মন্দিরে ধূপকাঠি জেলে যে যা ভোগ নিয়ে গিয়েছিল সেগুলো উৎসর্গ করে দিলাম। পরনে রক্তবস্ত্র দেখে পুরোহিত কোনো আপত্তি করল না। মাতৃদর্শনের পর সকালে পরমানন্দে ঢুকলাম সেই শ্মশান ঘাটে। পথে বিরাট বটগাছটার তলায় আগে প্রায় থাকতো এক সিদ্ধাই আতপাগলা নারী। তার ছিল অসীম শক্তি, সে কথা সকলের কাছে গল্প করেছিলাম। সেদিন বটগাছটা ছিল না শুধু সেই সিদ্ধাই নারী। তারপরেই ঢুকলাম শ্মশান ঘাটে। চার কোণে 4টে চিতা লোহার শিক দিয়ে বাঁধানো। একটা চিতার পাশে কতগুলো জামা কাপড় একসঙ্গে জড়ানো পড়েছিল। সেই চিতাটা থেকে তখন বের হচ্ছিল একটা ধোঁয়ার কুণ্ডলী। বুঝতে দেরি হলো না, কিছুক্ষণ আগে সেখানে কারো মৃতদেহ সৎকার করা হয়েছে। সব যাত্রীরা চিতায় জল ঢেলে চলে গেছে। কয়েকটা কাঠ তখনও সম্পূর্ণ নেভেনি। নাকে কীরকম একটা বিশ্রী গন্ধ আসছিল। শ্মশানের যে কোণটায় প্রথমে সব সাধনা করেছিলাম সেখানে সারা শরীর শিহরিত হয়ে উঠল এবং সেই পবিত্র মাটিটার ওপর ভুলণ্ঠিত প্রণাম করলাম। সেখানে যারা গিয়েছিলেন সকলেই প্রণাম করলেন সেই পবিত্র মাটিতে। মনটা আনন্দে ভরপুর হয়েছিল আর কেবলই ভাবছিলাম সুদীর্ঘ 44 বছর আগেকার সব সাধনা আর স্বর্গীয় তন্ত্র সাধক নগেন বাবার কথা। সোনালী মা আমার কাছে সব কথা 12, 2, 3 শুনেছিল। সে পরম শ্রদ্ধার সঙ্গে সেখানে আবার প্রণাম করল। তারপর শ্মশান ঘাটের বাইরে গঙ্গার ঘাটে সিঁড়ির ওপর বসে সকলকে শোনাতে লাগলাম আমার প্রথম সব সাধনার কথা। তখন ঝিরঝিরি হাওয়ায় নৌকার মাঝিদের ডাট টানার শব্দে আর পাশের শ্মশান ঘাটের শান্ত পরিবেশে সকলের মনেই দেখা দিয়েছিল এক উদাসী ভাব। কিছুক্ষণ পরে আমার আশপাশের ঘাটের সিঁড়ির ওপর 17 ইঞ্চি বিছিয়ে বসলেন কয়েকজন সহযাত্রী এবং অন্য সহযাত্রীরা বসলেন সেখান থেকে একটু দূরে ওই ঘাটের সিঁড়ির ওপর। অন্ধকার ক্রমশ ঘনিয়ে আসছিল। গঙ্গার অপর পারে বিজুলি বাতিগুলো আলোর মালার মতো মনে হচ্ছিল। কিছুক্ষণ অন্তর ওপাশ থেকে আসছিল বড় খেয়া নৌকা। যাত্রীরা পাশেই জেটি ঘাটে নেমে পড়ছিল এবং ওপারের যাত্রীরা আবার সেই নৌকায় উঠে পড়ছিল। সেই জেটি ঘাটের পাশে তেলে ভাজা ঘুগনি ও চায়ের দোকানটা যাত্রীদের কলকোলাহলে ছিল মুখর। এই অদ্ভুত পরিবেশটা সকলেই খুব ভালো লাগছিল। ব্যাগ থেকে শুকনো খাবারগুলো সকলে ভাগ করে খেতে আরম্ভ করে দিলাম। সুন্দর পরিবেশটা আমারও যে ভালো লাগছিল না তা নয়, কিন্তু শ্মশানে সেই বিশ্রী গন্ধটা নাকে বারবার আসছিল। হঠাৎ নজরে পড়ল কিছু দূরে অন্য যেসব সহযাত্রীরা বসেছিলেন তাদের সামনে এক ভবগুরু গোছের লোক ঘুরে বেড়াচ্ছে। আর তার মাথায় এলোমেলো রুক্ষ চুল, পরনে একটা ডোরা কাটা সাদা শার্ট আর একটা প্যান্ট ও একজোড়া চপ্পল। লোকটা একটা সিগারেট বার করে মুখে রাখলো এবং আমার পরম শিষ্য শ্যামল রয়ের কাছে তার অর্ধেক খাওয়া জ্বলন্ত সিগারেটটাকে নিজের সিগারেটে জ্বালানোর জন্য চাইল। আমার আর বুঝতে কিছু বাকি রইল না।
লোকটার দিকে কটমট করে তাকালাম এবং ডান হাতটা উঁচু করে ধরলাম। ত্রিশূলটা সঙ্গে না থাকলেও এসব ব্যাপারে আমার শুকনো ডান হাতের শক্তি কম নয়। মায়ের কৃপায় শ্যামল তার জ্বলন্ত সিগারেটটা না দিয়ে তাকে পকেট থেকে বার করে দিল তার লাইটারটাকে। লোকটা নিজের সিগারেটটা জেলে মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। শ্যামল ও অন্য সহযাত্রীরা সুন্দর দৃশ্য আর শুকনো খাবারের এতই মত্ত ছিল যে সে লোকটার দিকে আর লক্ষ্য করেনি। বিশ্রী গন্ধটা আরও বারবার নাকের কাছে আসতে আরম্ভ করেছিল। কাউকে কিছু না বলে দ্রুত পদক্ষেপে শ্মশানের মধ্যে চলে গিয়েছিলাম। তখনও সেই চিতাটার মধ্যে থেকে একটু একটু ধোঁয়ার কুণ্ডলি উঠছিল। সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম। বেশ বুঝলাম সেই বিশ্রী গন্ধটা চিতাটার কাছ থেকেই আসছিল। মুহূর্তের মধ্যে সেই ভবঘুরে লোকটা সেখানে এসে হাজির হলো। কে তুমি? কেন এখানে ঘোরাঘুরি করছো? কেন শ্যামলের জ্বলন্ত সিগারেট থেকে সিগারেট ধরিয়ে তার মধ্যে ঢুকতে চেয়েছিলে? রাগত কণ্ঠে জিজ্ঞাসা করেছিলাম তাকে। একটু সন্ত্রস্তভাবে সে থমকে দাঁড়ালো এবং জানালো তার নাম রজত চক্রবর্তী। সেই দিনটাই বেলা 2টোয় তার মৃতদেহ এই চিতাটায় দাহ করা হয়েছে এবং তার আত্মীয়স্বজন তার চিতায় জল ঢেলে ঘণ্টাখানিক আগেই বাড়ি চলে গেছেন। সে তখন যন্ত্রণা আর দুঃসহ কষ্টে হাহাকার করে বেড়াচ্ছে এবং প্রতিহিংসায় জ্বলছে তো সারাটা মন। ঘাটের ধারে কয়েকজনের পাশে একমাত্র ওই ভদ্রলোককে সিগারেট খেতে দেখে তার কাছে সে গিয়েছিল তার সিগারেটটা থেকে নিজের সিগারেট ধরাবার সময় তার মধ্যে প্রবেশ করার জন্য। তাতে বোধ হয় তার তীব্র প্রতিহিংসার কিছুটা অন্তত চরিতার্থ হতো। সে বলে চলল, যদিও অবশ্য জানি ওই ভদ্রলোকের ওপর আমার প্রতিহিংসা চরিতার্থ করে আমার কোনো লাভ নেই, কিন্তু আমি কি করি বলুন তো? আমি যার পারছি না, অসম্ভব কষ্ট। তারপরেই লোকটা আমার দিকে থপ থপ করে এগিয়ে আসতে লাগলো। চোখে তার বিভৎস চাহনি, সারাটা মুখ আগুনে জ্বলে গেছে এবং চোখে খানিকটা জ্বলে গিয়ে নিচে ঝুলে পড়ছিল। তার আতপোড়া হাত দুটো ছিল আমার দিকে বাড়ানো। এক মুহূর্ত অপেক্ষা না করে আমি রাগত দৃষ্টিতে তাকালাম তার দিকে এবং ডান হাতটা আবার মুষ্টিবদ্ধ করে তার দিকে উঁচু করে ধরলাম। লোকটা মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে দাঁড়ালো এবং জোর হাতে ক্ষমা চাইল। তারপর সে বিনীত কণ্ঠে অনুরোধ করলো, আমাকে একটু দয়া করুন, ও বড় কষ্ট, আর পারছি না। এখন আমার মতিভ্রম হয়েছে, নচেত আপনার ওপর প্রতিহিংসা চরিতার্থ করতে যাচ্ছিলাম কেন? মুখটা ও হাত দুটো পুড়ল কী করে? পেটের কাছে শার্টটাও তো পুড়েছে এবং ওই পোড়া জায়গায় তলপেটে একটা বিরাট ক্ষতচিহ্ন লক্ষ্য করছি। কে হত্যা করেছে তোমাকে? কোথায় থাকতে তুমি? লোকটি জানালো তার বাড়ি চাকদায়। সে চাকরি করত দক্ষিণ কলকাতারই এক অভিজাত পল্লীতে রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকে। কলনিক রূপে সে ব্যাংকে ঢুকেছিল এবং তারপর পরীক্ষা দিয়ে সে ওই ব্যাংকে অ্যাকাউন্ট্যান্টের পদে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথম থেকেই কাজের ঢিলে দেওয়ার জন্য সে ব্যাংকের নিত্য নৈমিত্তিক কর্মগুলোকে ঠিক আয়ত্ত করতে পারেনি। কোনো রকমের কাজ চালিয়ে যাচ্ছিল মাত্র। শিশুকালে সে তার মা বাবাকে হারিয়েছে এবং তার একমাত্র কাকা বেণীমাধব চক্রবর্তী তাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করে তুলেছিল। সে কাকার জন্যই সে কোনো রকমের ব্যাংকের চাকরিতে ঢুকতে পেরেছিল এবং অ্যাকাউন্ট্যান্টের পদে স্থায়ীভাবে বহাল হয়েছিল এবং তাকে আর অন্য কোনো শাখায় বদলিও হতে হয়নি। কাকা বিয়ে থা করেনি, তার নয়নের মণি ছিল রজত। স্বাধীনতা লাভের পর রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর নিয়ম শৃঙ্খলা ও লোক পেতে বসেছিল। কেরানিকুলের কেউই প্রায় সময়ে হাজিরা দিত না। ব্যাংকে যারা টাকা কড়ি জমা রেখেছিল তাদের সঙ্গে ভালো ব্যবহারটুকুও তারা করতো না। নিজের টাকা কেউ ব্যাংক থেকে তুলতে এলে তার হয়রানির অন্ত থাকতো না। বড় দরজাটা বন্ধ হওয়ার আগেই বেলা 1টা থেকেই সবাই তাস ও ক্যারাম নিয়ে বসে যেত এবং আগন্তুকদের রাগারাগি নিত্যকার ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সে কিছুতেই তাদের অসন্তোষ দূর করতে পারত না। তাছাড়া নিজে ব্যাংকের সব আইনকানুন না জানার জন্য কাউকেই কোনো সুপরামর্শ দিতে পারত না। ব্যাংকের ডেবুক, লগবুক ইত্যাদিতে ছিল অসংখ্য ভুল। ভাউচার সংলগ্ন কাগজপত্র ইত্যাদির সঙ্গে সেগুলিকে কখনো মেলানো হতো না। কিন্তু তার কাকা ছিলেন অতি বিচক্ষণ ম্যানেজার। তিনি নিজে প্রতিদিন রাত 9টা পর্যন্ত কাজ করে সব কিছু সামাল দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তার ভাগ্যটাই ছিল খারাপ। কিছুদিন আগে ড্রাইভারের পাশে বসে গাড়িতে যাওয়ার সময় এক ধাবমান লরির সঙ্গে হয়েছিল এক প্রবল অ্যাক্সিডেন্ট। তাতে তার সারা শরীর আঘাতে লেগেছিল এবং সবচেয়ে বেশি আঘাত লেগেছিল মাথায়। 3 দিন তাকে হাসপাতালে অচেতন অবস্থায় পড়ে থাকতে হয়েছিল। তারপর তার ক্রমশ জ্ঞান ফিরে আসে এবং কিছুদিন পরে সে সুস্থ হয়ে উঠতে থাকে। মাথায় আঘাতের জন্য সে থেকেই তার সাধারণ বুদ্ধি অনেকটা লোপ পায়, কিন্তু দেখা দেয় একটা স্নায়ুরোগজনিত প্রবল ভীতি। আত্মবিশ্বাস সে ক্রমশ হারাতে বসে, কিন্তু দুষ্টু বুদ্ধিটা তার অস্বাভাবিকভাবে বেড়ে যায়। যে ম্যানেজার কাকার কৃপায় সে চাকরি করে যাচ্ছিল তারই বিরুদ্ধে প্রায়ই সে অধীনস্থ কেরানিকুল অফিসারদের খেপিয়ে তুলতে আরম্ভ করেছিল। আমি এত কথা শুনতে চাই না। কে বা কারা হত্যা করেছে তোমাকে সে কথা বলো।
বজ্রকণ্ঠে জিজ্ঞাসা করেছিলাম রজতকে। রজত আমার একটু থতমত খেয়ে বলে চলল, মাসখানেক আগে তার কাকার হঠাৎ দেখা দিয়েছিল ভয়ানক রকমের এক ডেঙ্গু জ্বর। চিকিৎসা চলতে থাকে, কিন্তু এক বিচক্ষণ চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর জানান তার বুকে সর্দি বসে গেছে। ওষুধ ও ইঞ্জেকশনের ফলে তিনি কিছুটা আরাম পেলেও তার দেখা দেয় ভয়াবহ রকমের শ্বাসকষ্ট। সেরা ডাক্তাররা চিকিৎসা চালিয়ে যান এবং তাকে অক্সিজেন দিতে আরম্ভ করা হয়। একদিন সন্ধ্যার পর অক্সিজেনেও কোনো ফল হয়নি। তার চোখ দুটো ঠেলে বেরিয়ে আসতে থাকে এবং সেই সঙ্গে জিভটাও বেরিয়ে আসে। ডাক্তারবাবুকে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তার পরীক্ষা নিরীক্ষার পর জানিয়েছিলেন সব শেষ হয়ে গেছে, ডেথ সার্টিফিকেট তিনি লিখতে বসবেন। তার কাকা ছিলেন খুবই জনপ্রিয়। অন্যান্য ব্যাংকের কর্মচারী ও ম্যানেজারেরা ছুটে এসেছিল তার দক্ষিণ কলকাতার ছোট ফ্ল্যাটে বাড়িতে তাকে দেখতে। ডাক্তারবাবু যখন ডেথ সার্টিফিকেট লিখছিলেন, হঠাৎ বিস্মিত আগন্তুকদের সামনে তার কাকা বিছানার ওপর মুষ্টিবদ্ধ অবস্থায় উঠে বসেন এবং চতুর্দিকে বিস্ফারিত দৃষ্টিতে দেখতে থাকেন। ডাক্তারবাবু সেই দৃশ্য দেখে খুবই আশ্চর্য হয়ে উঠেছিলেন। মৃত্যুর পরে রোগীর এই জাতীয় স্পাজম তিনি পূর্বে কখনো দেখেননি। ডাক্তারবাবু তখন রোগীকে জোর করে বিছানায় শুইয়ে দিয়ে পুনরায় আরম্ভ করেছিল তার সদ্য মৃত কাকার পরীক্ষা নিরীক্ষা। ব্লাড প্রেশার, নাড়ি স্পন্দন, হার্টের অবস্থা ইত্যাদি পরীক্ষা করে তিনি জানান রোগী বেণীমাধব চক্রবর্তী অবস্থা অনেক ভালো। কয়েকদিনের মধ্যে তার কাকা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছিলেন, কিন্তু তার আচরণ ও ব্যবহারের মধ্যে মাঝে মাঝে একটু অস্বাভাবিক ভাব লক্ষ্য করা যেত। কয়েকদিন আগে তাদের ব্যাংকের চেয়ারম্যান হঠাৎ বেলা একটা সময় কাউকে না জানিয়ে ব্যাংকে হাজির হয়েছিলেন। কর্মচারীরা সবাই তখন নিজেদের কাজকর্ম ছেড়ে কাউন্টারের পাশেই একটা দালানের তাস আর ক্যারাম খেলছিল এবং সেও বেরিয়েছিল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম জমা দিতে। তখনও কাউন্টারের ধারে আগন্তুকদের ছিল লম্বা লাইন। চেয়ারম্যান একটু রাগতভাবে ঢুকেছিল ম্যানেজারের ঘরে এবং তার কাছে জানতে চেয়েছিল এটা ব্যাংক না বাজার। তার কাকাই ছিল ম্যানেজার এবং তিনি জানিয়েছিলেন সব কিছু তো ঠিক আছে স্যার। চেয়ারম্যান তাকে নিয়ে পুনরায় কাউন্টারে যেতে অবাক বিস্ময়ে দেখেন মিনিট দুয়েকের মধ্যে প্রত্যেকটা কর্মী নিজ নিজ কাউন্টারে আগন্তুকদের নিয়ে কাজকর্মে ব্যস্ত। বিস্মিত চেয়ারম্যান জিজ্ঞাসা করেন, আর তো 10 দিন পরে ক্লোজিংয়ের পিরিয়ড শেষ হবে, শুনছি আপনার ডে বুকে 1 মাস মেলেনি এবং কোনো খাতায় ইন্টারেস্ট লাগানো হয়নি। ভুল শুনেছেন স্যার, বলেছিল তার কাকা। কতগুলো খাতা আর ডে বুক আনিয়ে চেয়ারম্যানকে তিনি দেখিয়েছিল সব কিছু ঠিক আছে। চেয়ারম্যান খুশি হয়ে ফিরে যান। ফেরার পথে তার গাড়ির অ্যাক্সিডেন্টের উপক্রম হয়। একটা ধাবমান লরি তার গাড়ি থেকে মাত্র 4 ইঞ্চি দূরে এসে দাঁড়ায় এবং ড্রাইভার ব্রেক কষে গাড়িটাকে থামাতে পারেনি। সুনিশ্চিত অ্যাক্সিডেন্ট ও মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে উঠেছিল সেই ব্যাংকের চেয়ারম্যান। কিন্তু সেই চরম মুহূর্তে হঠাৎ তিনি লক্ষ্য করেন তার ম্যানেজার কাকা 2 হাত দিয়ে সামনে তীব্র বেগে যে লরিটা আসছিল সেটাকে সম্পূর্ণ স্তব্ধ করে দেন। পর মুহূর্তে চেয়ারম্যান ম্যানেজার কাকার সন্ধান করতে গিয়ে দেখেন সেখানে ম্যানেজার নেই, আছে শুধু পথচারীরা। অফিসে ফিরেই তিনি সেই ম্যানেজার কাকাকে টেলিফোন করেন এবং ম্যানেজার কাকাই তাকে টেলিফোনে জানান তিনি অফিসে কাজ করছেন এবং ব্যাংক থেকে কোথাও তো তিনি জাননি। সেই থেকে তার উপর চেয়ারম্যানের একটা অদ্ভুত ধারণা হয়েছিল। তিনি সকলের কাছেই বলতেন সেই ম্যানেজারের মধ্যে তিনি অস্বাভাবিক আচরণ দেখেছেন। আরেকদিন ব্যাংকের স্পেশাল অ্যাসিস্ট্যান্ট একজন মৃত লোকের ফিক্সড ডিপোজিটের টাকা তার উত্তরাধিকারীকে দেওয়ার ব্যাপারে ঢুকেছিলেন। তিনি প্রথমে দেখেছিলেন তার কাকার চেয়ারে বসে আছেন যে লোক, তার বিভৎস চেহারা, চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে এবং জিভও বেরিয়ে আসছে। ভদ্রলোক ভয় আর্তনাদ করে উঠেছিলেন। তখন অন্য কর্মচারীরা তাড়াতাড়ি ম্যানেজারের ঘরে ঢুকে দেখেছিলেন ম্যানেজার বেণীমাধব চক্রবর্তী স্বাভাবিক অবস্থায় চেয়ারে বসে কাজ করছে, আর স্পেশাল অ্যাসিস্ট্যান্ট তার ঘরের দরজার সামনে অচৈতন্য অবস্থায় একটা ফাইল নিয়ে পড়ে আছেন। এরকম অলৌকিক ঘটনা মাঝে মাঝে ব্যাংকে ঘটত, কিন্তু এ বিষয়ে কেউ কোনো কুল কিনারাই পায়নি। ঠিক আছে, এ সম্বন্ধে আমি সব জানি, কিন্তু তোমাকে মারলো কারা সে উত্তর দাও বলেছিলাম তাকে। রজত জানিয়েছিল একটা ব্যাংকের লুঠের দলের সঙ্গে তার পরিচয় হয়েছিল। কয়েকদিন ধরে তাদের দুজন প্রতিদিন তাকে বাড়ি ফেরার পথে চাকদা পর্যন্ত অনুসরণ করত এবং তার কাছ থেকে সব খবরাখবর জানতে চাইত। তারাও কথা দিয়েছিল ব্যাংক লুটের ব্যাপারে তাদের সাহায্য করলে লুটের টাকা শতকরা 25 ভাগ তারা দেবে আমাকে, এবং সে কথা জনমানবও জানতে পারবে না। অর্থাভাবে তার মেয়ের বিয়েও হচ্ছিল না, সেই প্রলোভনে পড়ে সে জানিয়েছিল কোন সময় ক্যাশ খোলা থাকে ক্যাশিয়ার ও অন্যান্য কেরানিরা তাস দাবা নিয়ে খেলায় বসে যায়। 2-1টা বোমা আর খেলনা রিভলভার নিয়ে সে সময় ব্যাংকে আক্রমণ করলে অতি সহজে টাকা কড়ি লুট করা যাবে। তার কাকা ম্যানেজার, তিনি থাকেন তার কামরায় একা, সেই সময় ওই খেলনা রিভলভার দেখালেই তিনি ভল্টের চাবি সহজেই দিয়ে দেবেন। তারপর যথাসময়ে একটা কালো অ্যাম্বাসেডর গাড়ি তাদের ব্যাংকের সামনে 5-6 জন লোক নিয়ে এসে দাঁড়িয়েছিল। কিন্তু সেদিন সকাল থেকেই পুলিশ অফিসাররা তার কাকার কাছে বারবার যাতায়াত করছিল।
পরে সে জানতে পেরেছিল যে তার কাকা কিভাবে একটা অদ্ভুত অনুভূতির জোরে খবরটা জানতে পেরেছিল এবং লালবাজার থানায় পুলিশকে জানিয়ে দিয়েছিল। টহলদারি পুলিশের গাড়ি দেখেই কালো অ্যাম্বাসেডারটা মুহূর্তকাল অপেক্ষা না করে সেখান থেকে চম্পট দিয়েছিল। তারপর সেই ব্যাংক ডাকাতের দল সন্দেহ করে যে রজতই পুলিশকে খবর দিয়েছিল এবং তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল। একথা সে তার মৃত্যুর আগে তার কাকার কাছে শুনেছে। তারা সেদিন হঠাৎ তাকে বাড়ি ফেরার পথে বোমার আঘাতে মাটিতে ফেলে দেয় এবং তার সারা শরীর যায় আগুনে পুড়ে এবং তারই জ্বালায় দুঃসহ কষ্টে তার মৃত্যু হয়। তার মৃতদেহ নিয়ে যাওয়া হয় খিদিরপুরের মর্গে লাশ কাটা করে। সেদিন সকালেই তার সারা শরীর চিরে ফেলার পর ডাক্তারবাবু রিপোর্ট দিয়েছিলেন বোমার আঘাতজনিত অগ্নিদাহে হয়েছে তার মৃত্যু। তলপেটের বেশ একটা অংশ সে আঘাতেই জ্বলে পুড়ে গেছে। তারপর সে আমার পায়ের ওপর পড়ে কাঁদতে কাঁদতে অনুরোধ করেছিল আমি যেন তাকে এই দুঃসহ কষ্ট থেকে মুক্তি দিই। উত্তরে জানিয়েছিলাম দিন 2 পরে মঙ্গলবার রাত্রে তাকে একটু শান্তি দেবার আমি ব্যবস্থা করব। একথাও জানিয়েছিলাম তার কাকা বেণীমাধব চক্রবর্তী সেই শ্বাসকষ্টের রাত্রেই মারা গিয়েছিল। যে বেণীমাধব চক্রবর্তী এখনও নিয়মিত ব্যাংকে ম্যানেজারের কাজ করে যাচ্ছে সে আসলে তার প্রেতাত্মা। তার কাজকর্মের ধারা দেখে এটা বোঝা উচিত ছিল। বেণীমাধব এসেছিল আমার কাছে। এমন সময় হঠাৎ সোনালী মা এসে দাঁড়ালো এবং আমার কাছে জিজ্ঞাসা করলো এতক্ষণ ওখানে কি করছেন একা একা। আমি একটা সিগারেট ধরিয়ে সহাস্যে বললাম সব সাধনার সেই পুরনো কথাগুলো বারবার মনে হচ্ছিল, তাই আবার চলে এসেছিলাম এই পবিত্র জায়গাটিতে। তারপর ফেরার পথে যখন গাড়ি সকলে আনন্দ হই হুল্লোড়ে ব্যস্ত, আমি ছিলাম একটু অন্যমনস্ক। তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন সোনালী মা হঠাৎ জিজ্ঞাসা করেছিল আজ আপনি এত গম্ভীর কেন, কি হয়েছে বলুন তো। পুরনো কথাগুলো বারবার মনে হচ্ছে বলেই বোধহয় একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম বলেছিলাম তাকে। তারপরেই তাদের সঙ্গে গল্প গুজবে যোগ দিয়েছিলাম। 2 দিন পরে এলো মঙ্গলবারের রাত্রি। ত্রিশূলটা পাশে নিয়ে ডেকে পাঠালাম রজতকে। রজত এসেছিল ঠিক সেই সাজ পোশাক, হাত দুটো আর পেটের কাছটা আগুনে পোড়া অবস্থায়। কণ্ঠে ছিল তার যন্ত্রণার কাতরোক্তি। সে শুধু চেয়েছিল সেই যন্ত্রণা থেকে মুক্তি পেতে। এখন তুমি এখান থেকে যাও, একটু পরে আবার তোমাকে ডেকে পাঠাবো বলেছিলাম তাকে। রমেশের প্রেতাত্মা অন্তর্নিহিত হলো। তারপরেই আনলাম বেণীমাধব চক্রবর্তীর প্রেতাত্মাকে। শুটবুট পড়া বেণীমাধব এসে দাঁড়ালো। কি চিনতে পারছো? কাজকর্ম কেমন হচ্ছে জিজ্ঞাসা করেছিলাম তাকে। কাজকর্ম ভালোই হচ্ছে। আপনার মাদুলিটা পরে রোজ ব্যাংকে যাই, কেউ কিছু বুঝতে পারে না। আমার সর্বদাই চিন্তা ছিল ভাইপো রজতটাকে নিয়ে। ওর মাথাটা একটু খারাপ হয়েছিল এবং সেই জন্যই আগাগোড়া তাকে আগলে রেখেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত লোভে পড়ে সে ব্যাংক ডাকাতের দলে যোগ দিয়েছিল। আমি সব কিছুই বুঝেছিলাম এবং আগে থেকে পুলিশকে খবর দিয়েছিলাম। ডাকাতি আর হয়নি, কিন্তু প্রতিহিংসার বসে সে ডাকাত দলের 2-3 জন রজতকে বোমার সাহায্যে মেরে ফেলেছে। আমাকে যখন আপনি দয়া করছেন তাকেও কৃপা করুন ঠাকুর, বড্ড কষ্ট পাচ্ছে সে। আপনি তো জানেন কি ভয়াবহ মৃত্যুর পরেও শুধু আপনার কৃপায় আমি স্বাভাবিকভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছি। সৌভাগ্যবশত মৃত্যুর পর আপনার কাছে এসেছিলাম, দীক্ষা নিয়েছিলাম এবং নিজের ভুলভ্রান্তি সংশোধন করেছিলাম। ভাগ্যের ফেরে আমাদের ব্যাংকে আর একটা ব্রাঞ্চে স্পেশাল অ্যাসিস্ট্যান্ট রূপালীর সঙ্গে কীরকম অবৈধ সম্পর্কে লিপ্ত হয়ে পড়েছিলাম এবং আপনারই কৃপায় কি অদ্ভুতভাবে সেই বিপদ থেকে উদ্ধার পাই এবং কীভাবে আপনি আমাকে বিরাট কেলেঙ্কারি হাত থেকে রক্ষা করেছিলেন। রূপালী ইতিমধ্যে আরও 3 জনকে পরপর বিবাহ করেছে এবং আগের 2 জনকে ত্যাগ করে 3য় স্বামী নিয়ে ঘর সংসার ও ব্যাংকের কাজ করে চলেছে। তার প্রবল আক্রোশ আমার ওপর। সেই জন্যই সে 2 জন অতি নিম্নস্তরীয় লোককে লেলিয়ে দিয়েছিল আমাকে প্রাণে মারার জন্য। কিন্তু শুধু আপনার কৃপার বলে আমি আবার সাধারণ মানুষের মতো কাজকর্ম করে চলেছি। যদি আমি মনের প্রাণে জানি আমি সাধারণ মানুষ নই, কষ্টও কম পাচ্ছি না। বেণীমাধব আমার পায়ের ওপর পড়ে কাঁদতে কাঁদতে বলেছিল ঠাকুর দয়া করে জানান আমার ভোগ আর কতদিন পরে আমি উদ্ধার পাবো এবং সাধারণ মানুষের মতো কাজকর্ম করতে পারবো। এই জীবন যে বড় কষ্টকর। আপনি দয়া করে রজতকে একটু শান্তি দিন। সে খানিক আগেই আপনার কাছে এসেছিল এবং বড্ড কষ্ট হচ্ছে সে। বেণীমাধবকে জানিয়েছিলাম তার এখনও কিছু দুর্ভোগ আছে, তবে রজতের দুর্ভোগ রয়েছে অনেক। সে যাতে কিছুটা শান্তি পায় তার ব্যবস্থা আমি করেছি এবং তাকে উপস্থিত রানাঘাট শ্মশান ধারে বড় বটগাছটায় থাকতে হবে। বেণীমাধব অন্তর্নিহিত হওয়ার কিছুক্ষণ পরেই রজতকে আবার ডেকে পাঠিয়েছিলাম এবং ওই একই কথা জানিয়েছিলাম তাকে। তারপর বেণীমাধবের আর কোনো খবর পাইনি। আর রজত প্রবল যন্ত্রণা নিয়ে মাঝে মাঝে আসতো এবং তাকে তাড়িয়ে দেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। এই ছিল আজকের গল্প। কেমন লাগলো আজকের এই গল্প অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখা হবে পরবর্তী গল্পে।
মানে এই সিরিজের দ্বিতীয় গল্পে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।